তাহলে এবার আমার এই বিলিরুবিন প্রোডাকশনে কোথায় কোথায় বিলিরুবিনের ফ্লোটা আটকাতে পারে। একটা হচ্ছে আমার এক্সেস প্রোডাকশন হতে পারে, মানে আমার যেটা ক্রনিক হিমোলাইটিক ডিসঅর্ডার যদি থাকে একটা পেশেন্টের, থ্যালাসেমিয়া, স্পেরোসাইটোসিস, ইলিপ্টোসাইটোসিস, সিকল সেল অ্যানিমিয়া, অল আদার হিমোগ্লোবিনোপ্যাথিস বা আরবিসি মেমব্রেন ডিসঅর্ডার যেগুলো থাকে, আমার ওভার প্রোডাকশন হতে পারে। তোমার আনকনজুগেটেড বিলিরুবিন প্রচুর বেশি তৈরি হচ্ছে, যতটা লিভার কনজুগেট করতে পারবে তার চেয়ে বেশি আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হলো। The problem of this unconjugated bilirubin is that it is bound with albumin and not soluble in water. তার মানে soluble in water না হলে এটা ইউরিনে বেরোবে না, আর অ্যালবুমিনের মধ্যে দিয়ে ব্লাডে ঘুরবে, একটা জন্ডিস ডেভেলপ করবে পেশেন্ট। এক্সেস প্রোডাকশন হলো, ঠিক আছে। এবার কোথায় গন্ডগোল হতে পারে? হেপাটোসাইট আপটেক করতে পারছে না, যতটা তৈরি হচ্ছে পুরোটা আপটেক করতে পারছে না, বা আপটেক করলেও কনজুগেট করতে পারছে না, বা কনজুগেট করলেও আবার এক্সক্রিট করতে পারছে না, ঠিক আছে। হেপাটোসাইট যদি তুলতে না পারে বা কনজুগেট করতে না পারে, তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়তে পারে। এবার কনজুগেটটা করে দিল, করার পর বার করতে পারছে না, অথবা এমন হলো জিনিসটা বার করতে পারছে, ঠিক আছে, এত অব্দি থাকো, তাহলে কি হলো? কনজুগেটেড বিলিরুবিনটা বাড়তে থাকছে, যেটা আবার সলিউবল ইন ওয়াটার, ঠিক আছে, ফাইন। এরপর কি হতে পারে? সিক্রিট করে দিল, বাইরে বেরিয়ে এলো, কিন্তু যে পাথওয়ে দিয়ে সেটা ইন্টেস্টাইনে ঢুকবে, মানে হেপাটোসাইট থেকে হেপাটিক সাইনুসয়েড, বিলিয়ারি ক্যানালিকুলি, বিলিয়ারি ক্যানালিকুলি থেকে রাইট ডাক, লেফট ডাক, সেখান থেকে কমন হেপাটিক, রাইট হেপাটিক ডাক, লেফট হেপাটিক ডাক থেকে কমন হেপাটিক ডাক, কমন বাইল ডাক, তারপর তো গিয়ে গাটে পড়বে, এখানে আটকে দিতে পারে কেউ, তাহলেও বিলিরুবিন বাড়বে, কিন্তু এটা কনজুগেটেড বিলিরুবিন। তাহলে প্রথম যেটা বললাম, দ্যাট ইজ হিমোলাইটিক জন্ডিস, এক্সেস প্রোডাকশন হলো, আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া। তারপর যেটা বললাম সেটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস, যেখানে কনজুগেটেড আনকনজুগেটেড দুটোই হতে পারে। পার্টিকুলারলি ধর হেপাটাইটিস এরকম হলো, হেপাটোসাইট গুলো সোলেন হয়ে গেল, ক্যানালিগুলো কোথায় থাকে? দুটো হেপাটোসাইটের মাঝখানে, তার উপর প্রেশার পড়লো, কনজুগেটেড বাইলটা বেরোতে পারলো না, কনজুগেটেড বাইলটা যদি বেরোতে না পারে, হেপাটোসাইটের আপটেক করার ক্ষমতাও কমবে, কনজুগেটেড আনকনজুগেটেড দুটোই বেড়ে গেল। দিস ইজ হেপাটোসেলুলার জন্ডিস। থার্ড হচ্ছে কনজুগেটেড বাইলটা যখন আমার মেইন ডাক্টে এলো, তখন হচ্ছে অবস্ট্রাকশন হলো, দ্যাট ইজ অবস্ট্রাকটিভ জন্ডিস। ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস হেমোলাইটিক জন্ডিস আর হেপাটোসেলুলার জন্ডিসে সার্জারি রোল লিমিটেড, যদিও আলটিমেটলি সার্জারি রোল আছে। কিরকম? কি বলেছি? হিমোলাইটিক জন্ডিসে এক্সেস হিমোলিসিস কোথায় হয়? স্প্লিনে। There is a role of splenectomy in many of these diseases. That is a surgical problem. হেপাটোসেলুলার জন্ডিস যদি ফালমিনেন্টাল লিভার খারাপ হয়, তাহলে লিভার ট্রান্সপ্লান্টের একটা রোল আছে, ওইটুকুই তার সঙ্গে সার্জারি সম্পর্ক। But for all practical purposes, surgical jaundice is obstructive jaundice. যে মোমেন্টে আমি এটা বললাম, হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট, এটা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট, দুটো মিলে কমন হেপাটিক ডাক্ট, এখানে সিস্টিক ডাক্ট এলো ফ্রম গল ব্লাডার, তৈরি হলো কমন বাইল ডাক্ট, এটা নিচে এলো কমন চ্যানেল উইথ প্যানক্রিয়াটিক ডাক্ট, ডুওডেনামে ঢুকলো, এই তো। কারণ আপত্তি আছে? এই ওকে বাইপাস করে গেছি, বসে দেখতে পাইনি, আচ্ছা ঠিক আছে, এই তো আমার পাথওয়ে। এবার অবস্ট্রাকশনটা আমার কি কি ভাবে হতে পারে চিন্তা কর। কেউ বাইরে থেকে, এই পাইপটা দিয়ে জল যাচ্ছে, এটা ধরো একটা পাইপ, বাইরে থেকে ফ্লেক্সিবল পাইপ, বাইরে থেকে একটা কিছু দিয়ে চেপে দিবি, ব্লক হতে পারে। ভেতরে একটা কিছু হলো, তাতেও ব্লক হতে পারে। ওয়ালে একটা কিছু হলো, বা ওয়াল ভেতরে এই ধরনের, তখন বেসিক্যালি ইন্ট্রালুমিনাল একটা অবস্ট্রাকশন হতে পারে, আর একটা ডিউ টু এক্সটার্নাল প্রেশার একটা অবস্ট্রাকশন হতে পারে। দুটো জিনিস। অবস্ট্রাকটিভ জন্ডিসে মানে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অবস্ট্রাকশনও আমার এইভাবেই হতে পারে।
তার মানে আমার এক্সটার্নাল প্রেসার থেকে হতে পারে, ইন্ট্রালুমিনাল কজ থেকে হতে পারে। ইন্ট্রালুমিনাল কজ কি কি? মেনলি তিনটে। একটা হচ্ছে স্টোন, একটা হচ্ছে টিউমার, এখান থেকে টিউমার হলো, এখান থেকে হলো, এখান থেকে হলো, আর একটা হচ্ছে ওয়ার্মস। রাউন্ড ওয়ার্ম হতে পারে, ক্লোনর্কি সাইনেনসিস হতে পারে, ঠিক আছে, ওয়ার্মস হতে পারে। মোটামুটি এই তিনটে কজ ইন্ট্রালুমিনাল। এক্সটার্নাল কম্প্রেশন, চারপাশে কোনো টিউমার এসে চাপ দিতে হবে। কমনেস্ট টিউমার কি এর কাছে পিঠে যেটা চাপ দিতে পারে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার আগেও পোর্টা হেপাটিস আর লিম্ফ নোড গুলো সেকেন্ডারি ডিপোজিট, সবচেয়ে কমন ওটা। কারণ ওটা কমন কিন্তু ইম্পর্টেন্ট নয়, কেন জানিস? ওরা ট্রিটমেন্ট নেই বিশেষ, বুঝতে পারছিস? পোর্টা হেপাটিস আর লিম্ফ নোড থেকে যা জন্ডিস হয়ে গেছে তার বিরাট কিছু ট্রিটমেন্টের স্কোপ আর নেই, বুঝতে পারছিস? আর প্যানক্রিয়াটিক হেড ক্যান্সার, ডুওডেনাল অ্যাডেনোকার্সিনোমা হতে পারে এক্সটার্নাল প্রেসার থেকে, এটা হতে পারে। ক্লিয়ার? তাহলে এই আমার কাজ। এবার একটা পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে তোর কাছে এলো, তোর কাজ হচ্ছে বার করা পেশেন্টের জন্ডিস আছে কি নেই। জন্ডিস আছে কি নেই জানার জন্য বিরাট কোনো পরিশ্রম লাগে না। পেশেন্টকে একবার দেখলেই তুই বুঝতে পারবি জন্ডিস। বাই দ্য ওয়ে, তুই তুই তোর না, তোর আগে জন্ডিস কোথায় কোথায় দেখে? আপার কনজাংটিভা আই, আর স্ক্লেরা। স্কিন, কোথাকার স্কিন? কোথাকার স্কিন? একটু গুছিয়ে বল, বলাটা ভালো হয়নি, পছন্দ হলো না। আপার বালবার কনজাংটিভা, স্ক্লেরা বলেছে, খুব সহজভাবে মনে রেখে দিবি। প্যালর কোথায় কোথায় দেখিস? আর মনে রেখে দিবি জন্ডিস, সায়ানোসিস, প্যালর একই জায়গায় দেখে, এক্সেপ্ট কনজাংটিভার জায়গাটা বদলে যায়। জন্ডিস ইন আপার বালবার, ওই দুটোই লোয়ার প্যালপিব্রাল, আর বাদ বাকি সব সাইট এক, তাই তো? তাই জন্ডিস এই জায়গায় দেখবি। আর হিস্ট্রিতে কি কি জিজ্ঞেস করবি? হবে না, বস। এবার তাহলে আমাকে জন্ডিসটা নিয়ে চিন্তা করতে গেলে অবস্ট্রাকটিভ জন্ডিসের প্যাথোফিজিওলজি নিয়ে একটু ভাবতে হবে। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফার্স্ট কাজ কি? বাইল ইজ এ লো প্রেশার সিস্টেম। নর্মাল প্রেশার হচ্ছে 5 থেকে 8 সেন্টিমিটার অফ ওয়াটার বিলিয়ারি ট্র্যাক্টে। বাইল আটকে গেছে, বেরোতে পারছে না, ওপরে বাইল জমছে, পেন্টাপ অফ প্রেশার, বাড়ছে প্রেশারটা। একটা সময় এটা 10 থেকে 15 সেন্টিমিটার অফ ওয়াটারকে এক্সিড করে যাবে। The moment the intraductal pressure exceeds that, hepatocyte cease to secrete bilirubin, bile, sorry, আর ওই অত অ্যাডভান্স প্রেশার এগেইনস্টে পারবে না। ব্যাপারটা খুব সিম্পল। তোর সঙ্গে একটা 10 বছরের বাচ্চাকে কুস্তি লড়তে যাও, তুই ওভার পাওয়ার করে গেলি, তোর সঙ্গে একটা সুমো রেসলারকে এনে তুই আর পারবি না। খুব সিম্পল, যে বেশি চাপ দেবে সেই জিতবে। যতক্ষণ লো প্রেশার ছিল ওপর থেকে ওর বাইল ছাড়ছিল, এবার যে নিচের প্রেশারটা বেড়ে গেল ওপর থেকে ওর বাইল পাঠাতে পারছে না, তাহলে বাইল পেন্টাপ হচ্ছে। এবার এই কনজুগেটেড বাইলটা যত জমছে, হেপাটোসাইট গুলো ফুলছে, হেপাটোসাইটের মধ্যে ইনফেকশন, আস্তে আস্তে স্ট্যাসিস হচ্ছে। যত এই কোলেস্টেসিসটা বাড়ছে তত আস্তে আস্তে লিভারের হেপাটোসাইটের প্রেশার বাড়লে আবার ওতে আবার বিলিরুবিন ঢোকা কমছে। চারপাশে, লিভারের চারপাশে প্রথমে একটা ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিসের মতো হয়, সেটা গিয়ে ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিসের মধ্যে যায়। এবার এটা যদি লং স্ট্যান্ডিং ইয়ার্স অফ ইয়ার্স ধরে চলে, ইট ক্যান গিভ রাইজ টু সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিস। এটা গেল একটা পয়েন্ট। সেকেন্ড কি হতে পারে?
বাইল ইন্টেস্টাইনাল সিস্টেমে আসছে না। নর্মাল বাইল ইজ স্টেরাইল। Bile has anti-inflammatory activity. আর bile also it tries to lower bacterial, মানে বাইলের জন্য ওই জায়গাটা অনেক স্টেরিলিটি কিছুটা হলেও মেনটেন হয়, সেই বাইলটা আসছে না। বাইলটা যখন আসছে না, গাটে ব্যাকটেরিয়াল প্রলিফারেশন বাড়তে পারে, গাট মিউকোসাল ব্যারিয়ার ব্রেকডাউনের চান্স বেড়ে যায়। যেই গাট মিউকোসাল ব্যারিয়ারটা ব্রেকডাউন হচ্ছে, কি হচ্ছে, ব্যাকটেরিয়াগুলো ঢুকে যাচ্ছে তার মধ্যে দিয়ে ব্লাডে, ব্যাকটেরিমিয়া থেকে সেপ্টিসিমিয়ার দিকে চলে গেল পেশেন্ট। তুই যখন এই প্যাথোফিজিওলজিটা চিন্তা করবি, তোর তখন ম্যানেজমেন্ট করাটা ইজি, তখন তোর হিস্ট্রি টেকিংটা দেখবি ইজি হয়ে যাবে। আমি কেন এটা বলছি? থার্ড, বাইল না হলে ফ্যাট অ্যাবজর্পশন হবে না। পড়েছিস তো বইতে, ফিজিওলজিতে পড়েছিস, ইউ নিড বাইল টু অ্যাবজর্ব ফ্যাট ইন দ্য জিআই ট্র্যাক্ট। বাইল আসছে না, ফ্যাট অ্যাবজর্পশন হচ্ছে না। নো ফ্যাট অ্যাবজর্পশন মিন্স fat soluble vitamin absorption is also down. Commonest K কি ADE K, commonest K, vitamin K deficiency হলে কি হবে? Bleeding diathesis, prothrombin time APTT ঘাটবে, তার মানে আমার ব্লিডিং এর প্রবলেম দেখা দিতে পারে। ক্লিয়ার? This conjugated bile is soluble in water, তার মানে ব্লাডে আরামসে ঢুকছে। ব্লাডে যেই আরামসে ঢুকছে, ইউরিন দিয়ে এটা সিক্রিটেড হতে থাকে। ইউরিন বিকামস মাস্টার্ড অয়েল কালার, ঠিক আছে, ডার্ক কালার্ড ইউরিন। গাটে বাইল এলো না, স্টার্কোবিলিন বা স্টার্কোবিলিনোজেন তৈরি হলো না, স্টুলের কালার তো ওর জন্য প্লে কালার স্টুল। সবকটা কিন্তু পড়েছিস তোরা, একটাও মনে নেই। বায়োকেমিস্ট্রিতে সব পড়িয়েছে তো, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রিতে। আমি নতুন কিছু বললাম কি? নতুন তো এরকম আমার দিকে স্ট্যাচুর মতো বসেছিলি কেন? সব এতক্ষণ অব্দি যা যা বললাম, কোনটা তোরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়িসনি? হ্যাঁ, কি হলো ঘান নাল দিয়ে এরকম? এনিথিং নিউ, কুছ নয়া বলা? কিছু নতুন বলেছি? তোর এরকম ব্ল্যাঙ্ক হয়ে গেলে হবে কি করে? এখন যেটা পড়বি, যদি প্র্যাকটিসিং ডাক্তার হোস, 15 বছর কি পড়বি, আর পড়াশোনাও হবে না, টাইম পাবি না। যদি বড় বড় প্র্যাকটিসিং ডাক্তার হতে পারিস, না খাওয়ার টাইম পাবি না, পড়া তো ছেড়ে দে। এই ভাঙিয়ে সারা জীবন চালাতে হবে। তাও তো এখন অনেক সোজা হয়ে গেছে, পকেটেই মোবাইল আছে, চাইলেই গুগল করে পেয়ে যাওয়া যায়, রিভিশন করে নেওয়া যায়, তাই না? নতুন কিচ্ছু বলিনি। আর একটা জিনিস হয়, আরো 2-3টে জিনিস হয়। কি কি? একটা হচ্ছে নেফ্রোপ্যাথি বা কিডনি ইনজুরি ফ্রম অবস্ট্রাকটিভ জন্ডিস। ঠিক আছে, এটার এক্সাক্ট মেকানিজম নিয়ে প্রচুর ডাউট আছে, তবে দেখা গেছে যে সমস্ত পেশেন্ট মোর হাইড্রেটেড তাদের রিলেটিভলি কম হয়। আচ্ছা, এবার আমাকে একটা ছোট প্রশ্নের উত্তর দিত। আনকনজুগেটেড বিলিরুবিন তো অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড আছে, রক্তে ঘুরছে, তাহলে ইউরিনে কেন আসে না? কারণ গ্লোমেরুলাস ক্যানট ফিল্টার দ্যাট, গ্লোমেরুলাস ক্যানট ফিল্টার দ্যাট। আচ্ছা, আর কি হয়? বাইল পিগমেন্ট গুলো গিয়ে স্কিনে জমে, প্রচন্ড চুলকুনি হয়। ইকটেরাস না, পুরাইটাস। শোন, তুই এই জায়গাটা কিন্তু বারবার ভুল করছিস। পরীক্ষার হলে ওভারজিলাস হয়ে স্লিপ অফ টাঙে ভুল বলে ফেললে অনেক এক্সামিনার খারাপ ভাবে নিতে পারে। যারা তোকে চেনে তারা কিছু বলবে না, তারা জানে তুই এরকম, কিন্তু এক্সটার্নাল যে আসবে সে তো তোকে চেনে না। হ্যাঁ, যা বলবি there is no prizes, এটা কোনো বাজার দিয়ে কুইজ হচ্ছে না যে যে আগে টিপবে তাকেই বলতে হবে, তাই না? টেক ইউর টাইম, অ্যান্সার, টেক ইউর টাইম, নো প্রবলেম। তাহলে এই যদি প্যাথোফিজিওলজি হয় অফ এ জন্ডিস পেশেন্ট,
তাহলে জন্ডিস পেশেন্টের হিস্ট্রিটা আমি কিভাবে নেবো? ওই 6টা কথা তোদের বহুবার বলেছি, হোয়াট, হুইচ, ওয়েন, ওয়াই, ওয়্যার, হাউ। এই 6টা প্রশ্নের মধ্যেই সবকিছু আছে। তাহলে যে কোনো পেশেন্টের যে কোনো সিমটমের ফার্স্ট কথা হচ্ছে অনসেট, কবে থেকে আছে, তারপর প্রোগ্রেস, ডিউরেশন। অনসেট বলে ডিউরেশনও হয়ে গেল, প্রোগ্রেস, ডিউরেশন হিস্ট্রি থেকে পাচ্ছিস। এইবার প্রোগ্রেসের ইম্পর্টেন্সটা কি, তার জন্য আবার একটু আমার জঘন্য আঁকার ছবি আর একটু আঁকতে হবে। ধর এই একটা স্টোন বাইল ডাক্টকে অবস্ট্রাক্ট করে দিয়েছে, অবস্ট্রাকটিভ জন্ডিস হলো। এবার 3 দিন পর স্টোনটা একটু ঘুরে এরকম হয়ে গেল, 4-5 দিয়ে বাইল ফ্লো করে গেল। আবার 2 দিন পর আবার এরকম ঘুরে গিয়ে আটকে গেল। তার মানে কি, জন্ডিস বাড়তে পারে, কমতে পারে, ওয়েক্সিং ওয়েনিং জন্ডিস। ঠিক আছে। আবার প্যানক্রিয়াটিক এডের গ্রোথটা এই ছিল, আস্তে আস্তে রোজ বাড়ছে, বাড়তে বাড়তে হচ্ছে জন্ডিসটা প্রোগ্রেসিভলি ডিপেনিং জন্ডিস। ঠিক আছে। আবার তাহলে কি ওয়েক্সিং ওয়েনিং মানে স্টোন? নট নেসেসারিলি। ম্যালিগন্যান্সিতেও ওয়েক্সিং ওয়েনিং জন্ডিস হতে পারে। কিরকম? আমার এই টার্মিনাল বাইল ডাক্ট, এখানে অ্যাম্পালা অফ ভেটার, দ্য গ্রোথ অফ দ্য অ্যাম্পালা অফ ভেটার পুরো জন্ডিসটাকে করে দিল, পুরো বিলিয়ারি ফ্লো পুরো বন্ধ, জন্ডিস আস্তে আস্তে বাড়ছে, টিউমারটাও বাড়ছে। টিউমারটা বাড়তে বাড়তে এটা দেখ একটা এন্ড আর্টারিয়াকে সাপ্লাই করছে। একটা সময় আসে when it outgrows its blood supply, তখন তার কি হয়, একটা ইসকিমিক নেক্রোসিস হয়ে ওটা ঝরে যায়। দুষ্কর অবস্ট্রাকশন রিলিফ, জন্ডিস কমে গেল, আবার টিউমারটা গ্রো করছে। ঠিক আছে। তাহলে এটাও ওয়েক্সিং ওয়েনিং। তাহলে এই ওয়েক্সিং ওয়েনিং আর এই ওয়েক্সিং ওয়েনিং এর তফাৎ কি? এই ওয়েক্সিং ওয়েনে এখানে একটা টিউমার খসে পড়লো, তোমার there is a chance of a bleeding. অ্যাম্পালা অফ ভেটার ওখানে ব্লিডিং হলে কি হবে, দ্য পেশেন্ট মে বি অ্যাকম্পানিড উইথ এ, তাহলে এখানে একটা ব্লিডিং হলো, ওখানে ব্লিড হলো, জিআই ট্র্যাক্টের ভেতরে ব্লিডিংটা হলো, it will manifest as melena, maybe associated with melena or hematemesis. ক্লিয়ার? তার মানে ওয়েক্সিং ওয়েনিং জন্ডিস মানে স্টোন তা নয়। তার মানে দেখ, এবার অবস্ট্রাকটিভ জন্ডিসের তোর হিস্ট্রি থেকে কি বলবি, ইউরিনের কালার, স্টুলের কালার জিজ্ঞেস করতে হবে, সারা গায়ে চুলকুড়ি হচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে, টোকা মারলে হিমাটোমা হচ্ছে কিনা জিজ্ঞেস করতে হবে, ব্লিডিং ডায়াথিসিস। তাহলে হিস্ট্রি টেকিংটা মোটামুটি হলো। এবার হচ্ছে ব্যথা। ব্যথা অবস্ট্রাকটিভ জন্ডিসের সঙ্গে কি ব্যথা থাকবে? একটা জেনারেল রুল হচ্ছে, if it is associated with pain, it is unlikely to be malignant. কেন? Malignance usually present as painless progressive jaundice. Usually, but not always. আর ব্যথা ট্যাথা থাকলে ক্যালকুলাস ডিজিজ বা ইনফেকশাস ডিজিজের চান্স বেশি। কিন্তু অবস্ট্রাকশনের ক্ষেত্রে যে ইনস্পিসেটেড বাইলটা রয়েছে, if that becomes infected, then it can cause acute cholangitis. Cholangitis এর ফিচার হচ্ছে পেন, ফিভার, জন্ডিস, যেটাকে বলে শার্কোজ ট্রায়াড। ঠিক আছে। আমার যে বাইলটা উপরে জমছে, পেন্টাপ বাইল অবস্ট্রাকশনের জন্য, if that gets infected, it will give rise to cholangitis, and cholangitis will cause pain, fever, jaundice, Charcot's triad. কাজে ম্যালিগন্যান্সিতে আমার কোলাঞ্জাইটিস হলে তার সেটাও পেনফুল হবে, কাজে আমাকে পেনের হিস্ট্রিটা নিতে হবে। ক্লিয়ার? যদি কোলাঞ্জাইটিস হয় তাহলে পেন হবে, আবার ক্যালকুলাস ডিজিজ হলেও পেন, যদি বাইল ডাক্টের থেকে অবস্ট্রাকশন হয় তাহলেও কোলাঞ্জাইটিস হয়ে পেন হতে পারে। কাজে পেন নেই মানেই আমি ধরে নেবো ম্যালিগন্যান্ট, তা কিন্তু নয়। তাহলে আমাকে যখন এবার হিস্ট্রিটা নিতে হবে, সেই এক কথা, অনসেট, ডিউরেশন, প্রোগ্রেস।
তারপর অ্যাসোসিয়েটেড সিমটমস। তাহলে অ্যাসোসিয়েটেড সিমটমস এর মধ্যে কি কি নেব? কালার অফ ইউরিন, কালার অফ স্টুল, হিস্ট্রি অফ হেমাটেমেসিস মেলিনা। তারপর কি নেব? হিস্ট্রি অফ পেন, পেনের সঙ্গে ফিভার, কেন কি বলে কোলাইনজাইটিস হলে ফিভার থাকবে। ফিভার হলে কি? কোলাইনজাইটিস ফিভার ইজ অ্যাসোসিয়েটেড উইথ চিলস এন্ড রাইগার্স। ফিভার উইথ চিলস এন্ড রাইগার্স থাকছে কিনা সেটা নেব। তার সঙ্গে সারা শরীর চুল করছে কিনা, ইউরিন কালার, স্টুল কালার অলরেডি বলেছি, গায়ে টোকা মারলে ইয়ে হচ্ছে কিনা। এবার যদি ম্যালিগনেন্সি হয় সেটা সেকেন্ডারি স্প্রেড হতে পারে। ম্যালিগনেন্সি পেশেন্টের খিদে কমে যেতে পারে, নর্মালি ক্যাচেক্সিয়া হতে, ম্যালিগনেন্ট ক্যাচেক্সিয়া হতে পারে। তা তুই গুছিয়ে একটা হিস্ট্রি নিতে পারবি। এই হিস্ট্রি থেকে মোটামুটি দাঁড় করাতে পারবি অবস্ট্রাকটিভ না নন অবস্ট্রাকটিভ, পারবি? হ্যাঁ, তাই তো? তাহলে কজের মধ্যে এরপর আমার কাজ হচ্ছে এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট। মেন্টাল স্ট্যাটাস বলে দিয়েছি, বিল্ড, নিউট্রিশন, ডেকিউবিটাস, স্পেসিস, গেট। ম্যালিগনেন্সি থাকলে একটু ওয়েস্টিং থাকবে। তারপর প্যালর, সায়ানোসিস, জন্ডিস, ইডিমা, ক্লাবিং। জন্ডিস নতুন করে বলার কিছু নেই, থাকবে। তারপর ভাইটালস, পালস, রেসপিরেশন, টেম্পারেচার, বিপি। তারপর নেক ভেন, নেক গ্ল্যান্ডস। তারপর স্কিনে কি দেখবো? চুলকুনির দাগ, স্ক্র্যাচ মার্কস, মার্কস অফ ইচিং দেখতে হবে। ক্লিয়ার? এনি প্রবলেম? তারপর জেনারেল সার্ভে তার কি দেখবো? আর বিশেষ কিছু নেই। নেক নোটস দেখতে হবে, যদি ম্যালিগনেন্সি হয় কোনো নোটস আছে কিনা। আরো কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো হচ্ছে তোদের এখন বলা উচিত হবে কিনা ভাবছি। অ্যাডভান্স প্যানক্রিয়াটিক ম্যালিগনেন্সিতে অনেক সময় আম্বিলিকাস ইচ্ছার ধারে নোট ফোর্ট এসে যায়, ওগুলো। এবার আয় সিস্টেমিক এক্সামিনেশন। ইন্সপেকশনে একটাই জিনিস দেখার, পেটে কোনো ভিজিবল লাম্প আছে কিনা। For all practical purpose, any obstructive jaundice with a visible lump is a gone case. Is a gone case. এবার আমাকে প্যালপেট করতে হবে। আমি তোদের অ্যাবডোমিনাল প্যালপেশনে বারবার বলেছি, নর্মাল প্যালপেশন, তিনটে অর্গান, 3টে পয়েন্ট। আর কোনো লাম্প আছে কিনা। 3টে অর্গান কি কি? লিভার, স্প্লিন, কিডনি। লিভার প্যালপেশন তোদের রিপিটেডলি দেখিয়েছি ওয়ার্ডে, আউটডোরে দেখিয়েছি। আচ্ছা, স্প্লিন প্যালপেশন দেখিয়েছি, কিডনি ব্যালট পেন দেখতে হয়। আর কোনো, ঠিক আছে, আবার দেখানো যাবে। আর কোনো কিছু প্যালপেবল কিনা। এখানে আমি কি প্যালপেবল পেতে পারি? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমি গল ব্লাডার প্যালপেবল পেতে পারি। কিরকম? এই তো দেখা গেছে যদি এখানে আমার ইন্ট্রাবিলিয়ারি প্রেশার বাড়ছে, বাড়তে বাড়তে এখানে আমার বাইল পেন্টাপ হচ্ছে, বাইল পেন্টাপ হতে হতে গল ব্লাডার গেটস হিউজলি ডিস্টেন্ডেড। নর্মাল জিবির ভলিউম 20 to 40 ml, সেটা বেড়ে 500 ml অব্দি বেড়ে যেতে পারে। গল ব্লাডার মে বিকাম প্যালপেবল। তাহলে কি সব পেশেন্টের প্যালপেবল হবে? গল ব্লাডার মাস্ট বি ডিস্টেন্সেবল টু বিকাম প্যালপেবল। যার বাড়ার ক্ষমতা নেই সে তো আর বাড়বে না। Which is not distensible will not distend, and if the GB does not distend adequately, it won't be palpable. দেখা গেছে যে সমস্ত পেশেন্টের ক্যালকুলাস ডিজিজ আছে, the patients who have calculus disease actually have recurrent inflammation in and around the gallbladder, as a result of which fibrosis occurs in the walls of the gallbladder, reducing its distensibility. Clear? If the distensibility reduces, it won't distend to that much, so it won't be palpable. This is called Courvoisier's law. That means a palpable gallbladder
in presence of obstructive jaundice is unlikely due to a calculous disease. This is Courvoisier's law. A palpable gallbladder in presence of obstructive jaundice is unlikely due to calculous disease. Note the word unlikely. He is not saying it won't be. Because there can be a condition called double impaction stone. Here there is a stone and here there is also impacted stone. In such cases, the gallbladder may become palpable. Okay? What happens? Due to this, the gallbladder cannot clear? Due to this, the gallbladder gets so distended as the walls also secrete certain materials. Okay? এইটা যদি হয় তারপর আমার নেক্সট কাজ কি? Courvoisier's law গেল। তাহলে এবার আমি পেশেন্টটাকে কিভাবে ম্যানেজ করব? পেশেন্টটাকে ম্যানেজ করার জন্য আমার ফার্স্ট কাজ, একটা পেশেন্ট এলো, আমাকে তাহলে এক্সামিনেশনে কি কি দেখবো? জেনারেল সার্ভের পর আমি ভালো করে দেখবো কোনো লাম্প পাচ্ছি কিনা। ফর অল প্র্যাকটিক্যাল পারপাস যে প্যানক্রিয়াটিক হেড গ্রোথ বা যে ডুওডেনাল গ্রোথ প্যালপেবল তার কিছু করার নেই। থিওরি লেখার জন্য অনেক কিছু করতে হবে, প্র্যাকটিক্যালি কিছু করার থাকে না। ও পেশেন্ট এমনিও গেছে অমনিও গেছে, ঠিক আছে? তার অন্ত্যেষ্টির প্রিপারেশন নিতে হবে। এবার আমার ওইটার পরে আমি যখন পেশেন্টকে দেখতে শুরু করব, দেখার পর আমার কাজ হচ্ছে তাহলে ডায়াগনোসিস করা। ডায়াগনোসিস করতে গেলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইনভেস্টিগেশন হচ্ছে একটা এলএফটি। এলএফটিতে আমি দুটো জিনিস দেখব, একটা বিলিরুবিন কত, তার মধ্যে কনজুগেটেড কত, আনকনজুগেটেড কত, আর হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ কত। A raised alkaline phosphatase with increased conjugated bilirubin is almost diagnostic of some sort of obstruction in the biliary tract. ঠিক আছে? এবার এক্সট্রা হেপাটিক biliary obstruction এর জন্য আমার নেক্সট কাজ কি? একটা আল্ট্রাসাউন্ড করতে দাও। আল্ট্রাসাউন্ড আমাকে ফার্স্ট গাইড করবে। The hallmark of obstructive jaundice in an ultrasound is dilated intrahepatic biliary radicals. Dilatation of intrahepatic biliary radicals on ultrasound is pathognomonic of obstructive jaundice. যে মোমেন্টে আমার এটা দেখলাম, আমি বুঝে গেলাম অবস্ট্রাকটিভ জন্ডিস আছে। এবার অবস্ট্রাকশন খোঁজো। কি কি কারণে অবস্ট্রাকশন হতে পারে? ফার্স্ট হচ্ছে যদি ও ক্যালকুলাস দেখিয়ে দেয়, ইউএসজি তে গলস্টোন দেখালো, সিবিডি স্টোন ইউএসজি তে ইজ ডাইসি, এর অ্যাকিউরেসি হচ্ছে 60 to 70%। তাহলে আমাকে যখনই স্টোন পেলাম অবস্ট্রাকটিভ জন্ডিস আছে, তখন আমি একটা এমআরসিপি করতে দেব, ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাফি। Here bile is the contrast material. স্টোন থাকলে ধরতে পারবো। ক্লিয়ার? এবার দেখা গেল আমার একটা টিউমার সাজেস্ট করছে, প্যানক্রিয়াসে হতে পারে, বা বলতে পারছে না টার্মিনাল অ্যাম্পালার দিকে কিছু আছে কিনা, ইউএসজি বলতে পারছে না। তখন আমার সামনে একটা গুড কোয়ালিটি ট্রাইফেজিক সিটি স্ক্যান উইথ প্যানক্রিয়াটিক প্রোটোকল একটা হলে সে আমাকে বলে দেবে আমার বাইল ডাক্টে বা টার্মিনাল সিবিডিতে বা অ্যাম্পালা অফ ভেটারে বা প্যানক্রিয়াটিক হেডে কোথাও কোনো গ্রোথ আছে কিনা। শুধু সেটাই বলবে না, গ্রোথটা আশেপাশে কাকে ধরে রেখেছে সেটা বলে দেবে। যেমন বলে দিল প্যানক্রিয়াসে গ্রোথ আছে, কিন্তু সেই গ্রোথটা পোর্টাল ভেনকে ইনভেট করেছে, বা সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি তো তার পেছনেই, তাকে ইনভেট করেছে, করে কি হবে? লাভ নেই। বা বলে দিল প্যানক্রিয়াসের পেছনেই তো ইয়ে এক জায়গায় তো আইবিসি ধরে নিয়েছে, কি হবে? হতেই পারে। বলতে পারে প্যানক্রিয়াসে এই গ্রোথটা আছে, সেখান থেকে পোর্টা হেপাটিসে অনেকগুলো লিম্ফ নোড বড় বড় হয়ে আছে, সেগুলো পাশে হেপাটিক আর্টারিটাকে এনগালফ করে নিয়েছে। তখন বাইলেক্টের পাশেই তো হেপাটিক আর্টারি, আর তার পেছনে পোর্টাল ভেন, বা পোর্টাল ভেনটাকে এনকেস করে নিয়েছে লিম্ফ নোড গুলো, তাই জন্য কি হবে?
কত লাভ নেই। কাজেই সিটি স্ক্যান will not only show that there is a tumor, it will also provide information whether it is operable or not. একটা গলব্লাডার ক্যান্সার যেটা তোর হার্টম্যান পাউচের দিকে হচ্ছে, সেটা বড় হয়েও বাইল ডাক্তার প্রেশার দিতে পারে। গলব্লাডার ক্যান্সার থেকে মেটাস্টেসিস হয়ে গিয়ে কি কিছু বলবি? গলব্লাডার ক্যান্সার থেকে মেটাস্টেসিস হয়ে গিয়ে পেরিপোর্টাল লিম্ফ নোডস যেতে পারে, বড় বড় নোড হয়ে পোর্টা হেপাটিসের উপর চেপে ধরেছে, কিছু পোর্টাল ভেনের উপর চেপে ধরেছে, মানে আমি অপারেবিলিটিটা নিয়েও ডেটা পাচ্ছি। ওই একটু আগেই বলেছি, এনি ম্যালিগন্যান্সি যার থেকে লিম্ফ নোড বড় হয়ে অবস্ট্রাকশন হচ্ছে, that for all practical purposes is inoperable. এই হচ্ছে আমার ডায়াগনস্টিক ইনফরমেশন। এর বাইরেও কিছু লাগতে পারে। একটা হচ্ছে এন্ডোস্কোপিক ইউএসজি। টাইমে এম্পালা ভেটারে আমার একটা গ্রোথ আছে, আমার সিটিও ভালো বুঝতে পারছে না, ইকো এন্ডোস্কোপি বা এন্ডোস্কোপিক ইউএসজি, এন্ডোস্কোপির মাথায় একটা ইউএসজি প্রোব লাগানো আছে, ও গিয়ে ওখান থেকে বলে দেবে এই আছে আর এই তার স্প্রেড। ক্লিয়ার? These are the investigations available. এবার হচ্ছে বাইল ডাক্ট স্টোন। এবার ট্রিটমেন্ট কি করব? Obviously treatment depends on the cause. The treatment of, and if we can treat the cause successfully, jaundice will go out automatically. এবার আমি যখন ট্রিটমেন্টটাকে নিয়ে বসবো, আমি কি বললাম অবস্ট্রাকটিভ জন্ডিসের প্রিডমিনেন্ট কজ দুটো, একটা ক্যালকুলাস একটা নিওপ্লাস্টিক, তাই তো? তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস, ক্যালকুলাস, নিওপ্লাস্টিক, তাই তো? ক্যালকুলাস, নিওপ্লাস্টিক, এই তো আমার দুটো ডিজিজ। এবার ক্যালকুলাস ডিজিজের আমার দুটো অপশন, একটা হচ্ছে সিবিডি স্টোনের ট্রিটমেন্ট, ইন প্রেজেন্স অফ গলস্টোন হলে cholecystectomy with CBD clearance. CBD clearance can either be done by ERCP followed plus minus cholecystectomy, laparoscopic cholecystectomy, অথবা ডাইরেক্ট CBD, laparoscopic CBD exploration, ঠিক আছে, with cholecystectomy. Clear? Any problem? CBD তে স্টোন আছে, হয় ERCP করে সেই স্টোনটা বার করতে হবে, অথবা ল্যাপারোস্কোপিক সিবিডি এক্সপ্লোরেশন করো বা ওপেন সিবিডি এক্সপ্লোরেশন করো, সার্জারি করে সেটা স্টোনটা বার করতে হবে। We have to remove the gallbladder, no problem, but we cannot remove the CBD. Gallbladder is not quintessential for life, CBD is. CBD ছাড়া মানুষ বাঁচিবে না। সিবিডি যদি ছিঁড়ে যায়, কেটে যায়, অন্যভাবে বিকল্প বাইলের রাস্তা আমাকে করে আসতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ বিয়ন্ড ইউ, ওটা তারপরে পোস্ট গ্রাজুয়েশন করতে গেলে পরে লাগবে, ঠিক আছে? এবার হচ্ছে নিওপ্লাস্টিক। নিওপ্লাস্টিকে ফার্স্ট কথা হচ্ছে অপারেবল, ইনঅপারেবল, ঠিক আছে? Operable, very simple, operate. Pancreatic head carcinoma, duodenal adenocarcinoma, carcinoma at the terminal end of bile duct. Treatment is pancreatic duodenectomy বা Whipple's operation. ঠিক আছে? Operate. Operable, go for operation. But mind you, this is a very major surgery carrying significant morbidity and mortality. So prepare the patient well. গ্রোথ দেখাচ্ছে অপারেবল, কিন্তু পেশেন্টের বয়স 90, ওজন 40 কেজি বা 30 কেজি, ऑपरेशन करके क्या है, ऑपरेशन करेगा उसके बाद का दिन ही मर जाएगा, जाने दो भाई, भाई अपने आप मरो, मेरे टच से मत मरो, তাই তো? কাজে assess the patient whether he or she can tolerate the operation, whether I can give any benefit to the patient by doing such a big thing, তাই না? এবার ইনঅপারেবল। ইনঅপারেবল হলে ফার্স্ট হচ্ছে প্যালিয়েটিভ সার্জারি সম্ভব কিনা। হোয়াট ইজ প্যালিয়েটিভ সার্জারি? প্যালিয়েটিভ সার্জারি হচ্ছে কষ্ট কমাবার সার্জারি।
কষ্ট কমাবার সার্জারি। তার জন্য একটা চালু অপারেশন হচ্ছে প্যানক্রিয়াটিক হেড কার্সিনোমায় ট্রিপল বাইপাস। হোয়াট ইজ দিস ট্রিপল বাইপাস? তার জন্য আমাকে একটা ছবি আঁকতে হবে। এটা স্টমাক, এটা হচ্ছে তোর ডুওডেনাম, এই জেজুনাম, এখানে প্যানক্রিয়াস, আর এই হচ্ছে বাইল ডাক্ট, আর এই হচ্ছে গল ব্লাডার, তাই তো? এই প্যানক্রিয়াসটা যদি বড় হয়, এটা এই ডুওডেনামের সি লুপেও প্রেসার দিচ্ছে। দ্যাট মিন্স দ্য পেশেন্ট ক্যান ডেভেলপ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এক নম্বর। আর তো জন্ডিস এন্ড ইটস প্রবলেমস তো বললামই। তখন আমি কি করতে পারি পেশেন্টের জন্ডিস আর এগুলো কমাবার জন্য, কষ্টটা কমাবার জন্য? যে আউটলেট অবস্ট্রাকশন সে খালি বমি করছে, খেতে পারছে না শান্তিতে কিছু, তাহলে আমি তখন কি করব? জেজুনামের একটা লুপকে এনে স্টমাকের সঙ্গে জুড়ে দেবো, গ্যাস্ট্রো জেজুনোস্টমি। যা খাচ্ছে পাস করে গেল অবস্ট্রাকশনটা, ওই লুপটাকে আবার গল ব্লাডারের সঙ্গে জুড়ে দেবো, বাইলটা পাস করে গেল, জন্ডিসটা কমলো, চুলকুনিটা কমলো, আর তলা একটা জেজুনোস্টমি করে দেবো। এটাকে বলে ট্রিপল বাইপাস। This has no bearing on survival of the patient. This is purely a palliative surgery. ওর কষ্ট কমানোর জন্য। ক্লিয়ার? এনি প্রবলেম? এছাড়া কেমোথেরাপি, টিস্যু ডায়াগনোসিস করে সিটি বা ইউএসজি গাইডেড এফএনএসি করে কেমোথেরাপি দেওয়া যেতে পারে। ঠিক আছে? ক্লিয়ার?